শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আইকনিক রাজীব পেজ থেকে আমাদের কেরিয়ার আড্ডা অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মনিরুল ইসলাম রাজীব স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইএমটি, বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। তিনি একাধারে শিক্ষকতা করছেন, পাশাপাশি তিনি একজন লেখকও। তো আজকে আমাদের অনুষ্ঠানে স্যারকে পেয়ে আমরা খুব আনন্দিত। তো আজকে আমরা আসলে মূলত কথা বলবো যে কেরিয়ার বিল্ড আপ ইন আরএমজি ইন্ডাস্ট্রি। তো প্রথমেই হচ্ছে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রাজীব, তোমার এরকম একটা অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি একটু বলে নেই, তুমি আমাকে জি জি স্যার, প্রফেসর। স্যার, প্রথমত আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এখন বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেই ইন্ডিয়া থেকে আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। তো স্যার, থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। স্যার, আমরা যে বিষয়টা আমরা জানতে চাই যে আমাদের দেশে প্রতিনিয়ত বেকারত্বের সংখ্যাটা বেড়েই চলছে। সো আমাদের এই যত দিন যাচ্ছে ততই শিক্ষিত, যেমন স্যার আমরা যদি সম্প্রতি একটি ঘটনা আপনাকে একটু বলে দেই যে রেলওয়ের একটা ফোর্থ গ্রেডের একটা চাকরির জন্য, এটা দৈনিক প্রথম আলোতে এটা নিউজ করেছে যে সেখানে এসএসসি পাস যোগ্যতা চেয়েছিল। যারা জয়েন করেছে সবাই স্যার অনার্স এবং মাস্টার্স। আসলে এখন ওই পদের জন্য বাট ওই কাজের জন্য তারা উপযুক্ত না। এখন তারা আবার মাঝপথ অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। তো এই বেকারত্ব দূরীকরণে আমাদের কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল এডুকেশনের কি ভূমিকা পালন করছে বা পালন করতে পারে বলে স্যার আপনি মনে করেন স্যার? ধন্যবাদ রাজীব। আমি একটু বলে নেই, বেকারত্ব যেটা, এটা সংজ্ঞাটা হলো আসলে, ধরো একটা দেশের প্রচলিত যে মজুরি, এই মজুরিতে কাজ করতে চায় কিন্তু পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নাই। ওই অবস্থাটাকে আমরা বেসিক্যালি বেকারত্ব বলে থাকি। তুমি যদি ইউএস এর দিকে তাকাও, খোদ ইউএসএ তেও 4% লোক বেকার। আমাদের দাঁড়ায় 4.5%-এর মতো। এখন তোমার যে প্রশ্ন যে টেকনিক তো দূরীকরণে কি অবদান রাখতে পারে, এখানে আমি যদি বলি আমার ইউনিভার্সিটির পার্সপেক্টিভে একটু বলি। আমি বিজেএম ইউনিভার্সিটিতে আছি, তুমি বলছো। এখানে আমরা যে কোর্সগুলো পড়াই অ্যাপারেল এবং হলো টেক্সটাইল রিলেটেড কোর্সগুলো, দে আর ফুললি টেকনিক্যাল কোর্সেস। হ্যাঁ, 4 বছরে আমরা স্টুডেন্টদেরকে এখানে তোমার থিওরিটিক্যাল প্লাস রিলেটেড তোমার যেই ল্যাব ওয়ার্কগুলো এগুলো করাই। এরপর দেখা যায় তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা থাকে। ইন্টার্নশিপটা তখন যখন তারা যখন করতে যায়, তখন অনেক সময় দেখা যায় 2 সপ্তাহ ইন্টার্নশিপ করার পরই স্টুডেন্টরা স্টুডেন্টদেরকে নিয়ে নেয় ফ্যাক্টরিগুলোতে তাদের ভ্যাকেন্সি। এটা আমাদের জন্য এখন একটা ক্রাইং নিড। আমরা এর বাইরে থেকে বেকারত্বের যে সমস্যা আছে পুরোপুরি কমিয়ে আনা সম্ভব না, বা শূন্যের কাছাকাছি নিয়ে আসা সম্ভব না আসলে। আরেকটা বিষয় স্যার, ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। যে আমরা জানি যে ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশন অলরেডি শুরু হয়ে গেছে এবং এই সম্পর্কে মার্কেট, অর্থাৎ যারা আমরা বলি যে আমজনতা বা যারা শ্রমিক, তাদের মাঝে একটা ধারণা জন্মেছে যে এই ইনোভেশন যখন হবে বা রোবোটিক বিভিন্ন যন্ত্রপাতি আসবে বা এই যে টেকনোলজিক্যাল আপগ্রেশনের ফলে তাদের তারা বেকার হয়ে পড়বে, তারা চাকরি হারাবে, এ ধরনের একটা সংশয় যেমন আছে, ঠিক তেমনি ভাবে আসলে বাংলাদেশের যে আমাদের বর্তমানে যে গার্মেন্টস সংখ্যা যে ৩৫০০ প্লাস, এখন এর মধ্যে বড়, মিডিয়াম এবং ছোট বিভিন্ন সাইজেরই ফ্যাক্টরি আছে। তো সব ফ্যাক্টরি গুলো কি আসলে এই টেকনোলজি অ্যাডাপশন করে
আগামী বা দিনে এটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কিনা? এই ২ টি বিষয় স্যার যদি আপনি একটু আমাদেরকে শেয়ার করেন। আসলে বর্তমানে যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4.0। আসলে যেকোনো ইন্ডাস্ট্রির জন্য একটা চ্যালেঞ্জ। আমাদের ব্যক্তির জন্য যেমন চ্যালেঞ্জ, একটা প্রতিষ্ঠানের জন্য তুমি খেয়াল করে দেখো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়, স্টিম ইঞ্জিন ওইটা যখন আসে তখনও মনে করছিল যে অনেক লোক বেকার হয়ে যাবে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হলো, রেলওয়ে অথবা তোমার ধরো যখন যে টেলিগ্রাফ এগুলো আসলো, তখনও সেম থিং হ্যাপেন দেয়ার। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কম্পিউটার যখন আসলো, এটা আমরা খুব ভালো করে জানি যে অনেক লোক বেকার হয়ে যাবে, অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু রিয়েলিটি হলো হয় নাই। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ হয়েছে তখন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা কোর কথাটা হলো মডার্ন স্মার্ট টেকনোলজি ব্যবহার গুলো হবে ফুললি অটোমেটেড, রোবট কন্ট্রোলড। এখন এখানে একটা জিনিস দেখো, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুমি যদি তাকাও, আমাদের আরএমজি ইন্ডাস্ট্রিটা কিন্তু হলো স্টিল লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। এটা কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি না। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কেন? কারণ হলো এখানে তুমি ম্যানুয়াল টাচ ছাড়া এখন পর্যন্ত আমরা বাল্ক প্রোডাকশন যদি কনসিডার করি, প্রোডাকশন করা সম্ভব না। তুমি স্যাম্পল করতে পারবা, অল্প কয়েক পিস করতে পারবা, বা বাল্ক যেটা সেটা ফুললি রোবোটিক হ্যান্ডের মাধ্যমে তুমি করতে পারবে না। হুম। এই সেটা হতে পারে তোমার কাটিং সেকশনটাকে, বাট তুমি যদি কিছু সেকশনের দিয়ে মানে ফোকাস করো, মেইন সেকশন যেটা আমাদের সুইং অ্যাক্টিভিটিস, এখানে মানে আমি স্টিল সন্দিহান যে ফুললি অটোমেশন কতটা নিয়ে আসা সম্ভব। যদি ফুল অটোমেশন নিয়ে আসাই যায়, তাহলে তো ইউরোপ আমেরিকা ওরা ওখানে বসে বসেই তোমার হ্যাঁ, আমাদের দেশে তো আর আসার দরকার নাই। হ্যাঁ, এখন অটোমেশন যেটা, এটা হবে পার্শিয়ালি, এবং এটার সাথে আমরা অবশ্যই অ্যাডপ্ট করে নিতে পারবো। এখন এআই চলে আসছে, এই তো সব জায়গায় তোমার আহ, অবদান রাখতেছে, এটা থাকবে। আর আমরা যেহেতু বেসিক প্রোডাক্ট তৈরি করি, আইটেম গুলো তৈরি করতে পারি বেসিক্যালি, এবং এইটা দিয়ে আমরা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে অবস্থান করতেছি। আমার মনে হয় এটা আমাদের জন্য অত চ্যালেঞ্জিং কিছু একটা হবে না। হ্যাঁ, আমরা আমাদের প্রোডাক্টিভিটি থেকে শুরু করে সবকিছু ইনক্রিজ করে নিয়ে যেতে পারবো একটা লেভেল পর্যন্ত। আমরা যেই ভয়টা পাচ্ছি, এটা আসলে আমার মনে হয় এত শঙ্কিত হওয়ার কিছু নাই। এটা আমাদের জন্য অনেক নতুন নতুন স্কোপও নিয়ে আসবে আমার মনে হচ্ছে। আসলে এরকমই স্যার। কারণ আসলে টেকনোলজি আসলে সেখানেও একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আমরা আশা করি। আর আরেকটা এক্স্যাক্টলি। বিষয় স্যার একটু জানতে চাই যে আমাদের বিভিন্ন টেকনিক্যাল ইউনিভার্সিটি, আগে আমরা শুধুমাত্র বিজিএম ইউনিভার্সিটি ছিল যেটা বিএফটি ছিল, এখন বিএফটি হয়েছে, বা হাতে গোনা আমরা যদি বলি শান্তা মারিয়াম ছিল। এখন প্রচুর পরিমাণে হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের এই টেকনিক্যাল কোর্স গুলো, এবং প্রতি বছর স্যার অনেক টেকনিক্যাল স্টুডেন্ট বের হচ্ছে। বাট ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে তাদের ওই পরিমাণ কিন্তু আসলে জব পাচ্ছে না। এবং ইন্ডাস্ট্রির যারা এই রিক্রুটমেন্টের দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলে যেটা জানা যায় যে তারা যে রকম যে ম্যানেজার খুঁজছে বা একটা ফ্রেশার খুঁজছে, সেগুলো হচ্ছে তারা পাচ্ছে না। কিন্তু অপরপক্ষে কিন্তু প্রচুর পরিমাণে টেকনিক্যাল পিপল বের হচ্ছে। তাহলে আসলে এই যে টেকনিক্যাল ইউনিভার্সিটি গুলো কি আসলে স্যার ইন্ডাস্ট্রির যে ডিমান্ড, অর্থাৎ তাদের যে রকম ম্যান পাওয়ার প্রয়োজন, এই জায়গাটাতে কি তৈরি করতে পারছে না, নাকি স্যার হচ্ছে অন্য কোনো কারণ? আপনি হচ্ছে স্যার এটা কিভাবে দেখেন? সময়ের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটার উত্তরটা আমি কয়েকটা ভাগে একটু ভাগ করে দিচ্ছি তোমাকে। প্রথমেই দেখো, আমাদের স্টুডেন্টদের দিকে একটু তাকিয়ে দেখো তুমি। আমাদের মধ্যে যখন এই যে গ্যাজেট নির্ভর তোমার মনে করো ব্যবহারগুলো বেড়ে গেল, পড়াশোনার দিকে কিন্তু স্টুডেন্টরা এমনিতেই তারা অনেক অমনোযোগী হয়ে গেল, মানে আগের থেকে কম কম মনোযোগী তা তাদের লক্ষ্য করা যাচ্ছে এখানে। এটা হলো একটা ইস্যু। কাজে আমরা যে ইনপুট গুলো পাচ্ছি,
যাদেরকে আমরা এএমটি, কেএমটি বা টেক্সটাইল এই রিলেটেড সাবজেক্টগুলো পড়াচ্ছি, তাদের থেকে কিন্তু আমরা ওই ধরনের আগে স্টুডেন্টদের থেকে যতটা ফিডব্যাক পাওয়া যেত এখন কিন্তু পাওয়া যাচ্ছে না। নাম্বার 1। নাম্বার 2, এখন পড়াশোনাগুলো হয়ে গেছে একটু তোমার টেকনোলজি নির্ভর। কিরকম? সিলেবাসটা আমরা যেটা স্টুডেন্টদের পড়াচ্ছি সে কিন্তু প্রত্যেক সেমিস্টারে বা 2 সেমিস্টার পর পর তোমার রিভিউ হচ্ছে এখন। তুমি হয়তো জানো বেশিরভাগ ইউনিভার্সিটিতে এখন আইকিউএসি চলে আসছে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল। অর্থাৎ ইচ্ছা করলেই যে কোনো ইউনিভার্সিটি তার ইচ্ছা মতো সনাতন সেই সিলেবাসে পড়াতে পারতেছে না। আমাদের কি করতে হচ্ছে, আগে যেটা এখন নিয়ে আসা 145 টু 150 ক্রেডিটসে। দ্যাট মিনস তাদেরকে বেশি পড়তে হচ্ছে। কোন এরিয়াতে বেশি পড়তে হচ্ছে? এই যে টেকনোলজিক্যাল যে জিনিসগুলো, আগে যেগুলো শুধু থিওরি পড়তো, এখন ওখানে তারা ল্যাবও পড়তেছে, ল্যাব ওয়ার্কও করতেছে। ওকে, ফাইন। এরপর তাদের যে জিনিসগুলো পড়ানো হচ্ছে এটার জন্য একটা টিএলএ থাকতেছে, টিচিং লার্নিং অ্যাসেসমেন্ট। টিচিং লার্নিং অ্যাসেসমেন্ট অর্থাৎ একটা কোর্স যে সে পড়বে, কেন পড়বে, এটার আউটকামটা কি, তার জন্য এটা কতটুকু দরকার। পিএলও থাকতেছে, প্রোগ্রাম লার্নিং আউটকামস। সিএলও থাকতেছে, তোমার কোর্স লার্নিং আউটকামস। তার কেরিয়ারে এটা যে সে কোথায় ইমপ্লিমেন্ট করতে পারবে। কাজে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তোমার ইন্ডাস্ট্রির সাথে যুগোপযোগী যে এডুকেশনটা তাদের দরকার ওইটা দেওয়ার চেষ্টা করতেছি। আর ইন্ডাস্ট্রির দিক থেকে তুমি যদি বলো, আমি বলবো স্টুডেন্টরা এখন পাস করার আগেই 2 বা 3 মাস আগেই সে ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। ওখানে ইন্টার্নশিপ প্রোগ্রামে তোমার ইনক্লুড হচ্ছে, তারা থিসিস করতেছে। ওই পর্যায়ে তারা ইন্ডাস্ট্রিতে যে মানে থিলে যে জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে যে দেখতেছে। প্রত্যেকটা প্রোগ্রামে 4 বছরে তারা কমপক্ষে 8 থেকে 10টা ফ্যাক্টরি ভিজিট করতেছে। তারা ইন্ডাস্ট্রি পিপলের সাথে যে কথা বলতেছে, ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ হচ্ছে সেগুলো দেখতেছে। হ্যাঁ, শুরুতে যদি একেবারে রেডি অবস্থায় কোনো একটা গ্রাজুয়েটকে চাওয়া হয় যে প্রথম দিন থেকেই সে উইদাউট এনি সুপারভিশন হি উইল ডু এভরিথিং পারফেক্টলি, দ্যাট ইজ নট দ্য কারেক্ট কনসেপ্ট আই থিঙ্ক। তাদেরকে একটু সময় দিতে হবে তাদের থেকে, তাহলে আমার মনে হয় 6 মাস 1 বছর পরে ইউ ক্যান গেট দ্য ফুল সাপোর্ট। স্যার আমি যদি স্যার একটু সম্পূরক প্রশ্ন করি, আপনি খুব চমৎকার ভাবে বলেছেন, কিন্তু এখানে স্যার হচ্ছে দুই পক্ষরই কিন্তু একটু স্যার মানে আমি বলবো যে দায় আছে। ইন্ডাস্ট্রি পিপলের দায় হচ্ছে তারা যখন ফ্রেশার রিক্রুট করে তাদের যে স্যালারি যেটা স্টার্ট করে আহ, হাতে গোনা কিছু ফ্যাক্টরি মানে হচ্ছে যদি খুবই কম, তার ম্যাক্সিমামই তাদের রেঞ্জ কিন্তু অনেক কম। অর্থাৎ বর্তমানে লিভিং স্ট্যান্ডার্ডের একটা শ্রমিকের যে বেতন, তাদের এমটিওর বেতন ধরে 20 ভাব, এখনো অনেক ফ্যাক্টরি আছে 15,000 টাকা বেতন ধরে। আসলে এটা দিয়ে তো আসলে তার চলে না, বা সে কারণে কিন্তু সে সুইচ করে। সে দেখা যাচ্ছে যে আবার যারা ফ্রেশার একটা জায়গায় 6 মাস থাকে না, 2 মাস 3 মাস পরে সে দ্রুত খালি চায় যে আমি সুইচ করব। এই যে দুইটা জায়গায় একটা গ্যাপ, অর্থাৎ সে ফ্রেশাররা রিক্রুট করার পর 6 মাস ম্যাক্সিমামই স্যার 50% 6 মাস থাকে, তারা 3 মাস বা 2 মাস পরে সুইচ করে। আবার যারা তাদেরকে হায়ার করতেছে তারাও হচ্ছে এমন স্যালারি দিচ্ছে যে কারণে সে হচ্ছে থাকতে যাচ্ছে না। আসলে এই জায়গাটায় আমার মনে হয় যে স্যার যদি উভয় পক্ষই হচ্ছে যে আমি বেছে ভালো ক্যান্ডিডেট নিল, বাট একটা যদি গুড স্টার্ট তার স্যালারি দিয়ে, তারা যদি 1 বছর 2 বছর, তাহলে তার কেরিয়ার নিয়ে সে এখানে ইনপুট দিতে পারবে, ফ্যাক্টরিও একটা ভালো আউটপুট হবে। আপনার কি মনে হয় স্যার? অবশ্যই, অবশ্যই। I completely agree with you এবং এজন্য একটু বলি, আমাদের এখানে কিন্তু প্রত্যেক সেমিস্টারেই ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য একটা জব ফেয়ারের আয়োজন করা হয়। যেখানে তোমার দেখা যায় 20টা, 25টা, 30টা বা 50টা ফ্যাক্টরি আসতেছে একটা সার্টেন ডেতে। হ্যাঁ? স্টুডেন্টরা এখানে স্পট সিভি সাবমিট করতে পারতেছে। তারা দেখে ইনস্ট্যান্ট মানে ওয়াক ইন ইন্টারভিউ যেটা আরকি নিয়ে নিতে পারতেছে এবং ওখান থেকে কিন্তু রিক্রুট হয়ে যাচ্ছে। অ্যান্ড দে আর এই জায়গায় আমি ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ দেব এজন্য, দে আর পেইং হায়ার স্টার্টিং স্যালারি। হ্যাঁ? 25 বা 30 এ ধরনের অফার করতেছে। এটা একটা গুড ইনিশিয়েটিভ।
আবার ফ্যাক্টরিগুলোর দিকে যদি আমি একটু যাই, তুমি যেটা বললা একটু অ্যাড করি। একটু কঠিন হয়ে যাচ্ছে ফ্যাক্টরিটা এজন্য, বেশিরভাগ স্টুডেন্টের কাছ থেকেই তোমার একটা ফিডব্যাক আসতেছে যে জব অফার করতেছে আমাকে, কিন্তু বলতেছে ২ বছরের একটা বন্ড দিতে হবে উইথ মাই অরিজিনাল সার্টিফিকেটস। এটা কিন্তু একটা ডেডলি জিনিস। আমরা কখনোই এক্সপেক্ট করি না যে একটা স্টুডেন্ট এত কষ্ট করে পড়াশোনা করলো, ৪ বছর সে টেকনিক্যাল নলেজ নিয়ে গেল। এরপর তার সার্টিফিকেট জিম্মায় রেখে চাকরি করতে হইতেছে। হুম? আমার মনে হয় ইন্ডাস্ট্রির স্টুডেন্টদের উপর এই ফেইথটা রাখতে হবে। আর তুমি যেটা বললা, স্টার্টিং সেলারিটা যদি ভালো হয় এবং দেখে যে আমার ক্যারিয়ার গ্রোথ এখানে ক্যারিয়ার পাথটা ভালো, সে কিন্তু খুব সহজে জব সুইচ করতে চাবে অ্যাকচুয়ালি। এট লিস্ট 2 ইয়ার্স সে ওখানে স্টে করবে। হুম? আই এগ্রি উইথ ইউ। স্যার আরেকটা বিষয় একটু স্যার জানতে চাই যে আপনি যেহেতু অনেক দিন ধরে এই শিক্ষকতার সাথে জড়িত আছেন। তো চাকরি নেওয়ার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে একজন ফ্রেশারের বা একজন ছাত্র যখন ইন্টারভিউ দিতে যাবে তার মোটা দাগে অর্থাৎ আমরা যদি বলি যে 3 or 4 কি পয়েন্ট কোন বিষয়ে এটা তার খেয়াল বা গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি একজন শিক্ষক হয়ে স্যার মনে করেন? ধন্যবাদ রাজীব। আসলে আমি শিক্ষকতা পেশায় আসার আগে ৩.৫ বছর ইন্ডাস্ট্রিতে জব করে আসছি। ফ্যাক্টরি এবং বাইং হাউস লেভেলে। আর ওখান থেকে যতটুকু আ দেখে আসছি, শিখতে পারছি বা আ টিচিং এ এসেও যতটুকু শিখতেছি, এখানে আমার যেটা মনে হচ্ছে মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কোয়ালিটি সেটা স্কিল। আমাদের বায়ার যারা আছেন, আনফরচুনেটলি তাদের কারো ভাষাই কিন্তু বাংলা না। তাদের সাথে কমিউনিকেট করতে হয় আমাদের ইংলিশে। কাজেই আমাদের কমিউনিকেশন স্কিলটা একটা সুপারব লেভেলে আমার মনে হয় নিয়ে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 আমি যদি বলি টেকনিক্যাল নলেজ। একটা স্টুডেন্ট অনেক টেকনিক্যাল নলেজ নিয়ে ফ্যাক্টরিতে যাবে, সব তার মনে থাকবে না। কিন্তু সে যদি কাজ করতে যায়, একটা করে জিনিস দেখবে আর তার মনে পড়বে যেটা আমি পড়ে আসছি। তখন ১ বার ২ বার দেখলেই তার এই জিনিসগুলো মনে থাকবে। এটা দরকার। আর আমাদের স্টুডেন্টদের একটা জায়গায় ল্যাকিং দেখতে পাচ্ছি আমরা। তারা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড। তারা মোবাইল, ল্যাপটপ সবকিছু খুব ভালো মতো ইউজ করতে পারে। বাট কাজ করার জন্য যেই জিনিসগুলো লাগতেছে, ওয়ার্ড, এক্সেল বলো, মেইলিং বলো, ইলাস্ট্রেটর এর কাজ বা হোয়াটএভার ইট ইস। এই যে কম্পিউটার লিটারেসি যেটাকে আমি বলতেছি, এই জায়গায় একটু তাদের আ একটু আমার মনে হয় আ এফিশিয়েন্সি টা বাড়ানো দরকার। হুম? ধন্যবাদ স্যার। স্যার হ্যাঁ, আপনি হচ্ছে আমি শুরুতে বলছিলাম যে আপনি একজন শিক্ষক, পাশাপাশি আপনি একজন লেখক এবং ইতিমধ্যে আপনার হচ্ছে আমরা ২ টি বই অর্থাৎ ৪ টি বই টোটাল প্রকাশিত হয়েছে আমি যদি স্যার ভুল না করি। ২ টা একাডেমিক আ আর ২ টা হচ্ছে আ গল্পগুচ্ছ। এবং আপনার হচ্ছে সর্বশেষ প্রকাশিত গ্রন্থ হচ্ছে গল্পনীর এবং এর আগের বইমেলায় প্রকাশিত হয়েছে ফেরা না ফেরা। তো আমি স্যার হচ্ছে আমার সুযোগ হয়েছে বই দুটি পড়ার অত্যন্ত চমৎকার এবং মানে জীবনবোধের গল্প মানে আশেপাশের গল্পগুলো খুব চমৎকারভাবে স্যার আপনি ফুটিয়ে তুলেছেন। তো স্যার আপনি নিজেকে ভবিষ্যতে হচ্ছে কি শিক্ষক অথবা লেখক কোন পরিচয়ে যখন আপনি আসলে পরিচিত হতে আ চান? আসলে আমার জীবনে এই ধরনের কোয়েশ্চেন, কঠিন কোয়েশ্চেন এই ফার্স্ট শুনলাম এবং তোমার মুখ থেকেই। উত্তরটা দেওয়া একটু কঠিন। আ তারপরে আমি ট্রাই করতেছি বেস্ট উত্তরটা দেয়ার। ১ম এই দেখো শিক্ষকতা যেটা, আমি ইন্ডাস্ট্রিতে যখন ছিলাম, ১ম দিকে কিন্তু আমার ঐরকম শিক্ষকতা পেশাতে আসার জন্য অতটা প্যাশন আসলে ছিল না ফ্র্যাঙ্কলি স্পিকিং। কিছুদিন কাজ করার পর মনে হলো যে আমি মনে হয় শিক্ষকতার দিকে একটু মুভ করে দেখতে পারি। শিক্ষকতাতে আসলাম অ্যান্ড স্টিল আই এম এনজয়িং ইট। হুম? শিক্ষকতাটা হলো আমার প্যাশন প্লাস প্রফেশন ২ টাতে। বেঁচে থাকার জন্য শিক্ষকতা করতে হচ্ছে প্লাস প্যাশন এর জন্য। আর লেখালেখিটা হলো পুরাটাই প্যাশন এর জায়গা থেকে। এখানে একটু খুব মজার একটা জিনিস শেয়ার করি আ ১ মিনিটের মধ্যে। সেটা হলো আমি যখন আমার ফার্স্ট বইটা লিখি, এ গাইড টু এসেনশিয়াল নলেজ অন আরএমজি অ্যান্ড টেক্সটাইলস। আমি চিন্তা করলাম এটা বই লিখতে গেলে আমাদের স্টুডেন্টরা বই সাধারণত পড়তে চায় না এখন। শিট পড়তে চায়।
হ্যাঁ? ছোট, ছোট হ্যান্ড নোট পড়তে চায়। ওরা মনে হয় পড়বে না। ছোট ২০০ পাতার একটা একেবারে সিম্পল একটা বই করলাম। হুম? যাতে স্টুডেন্টরা জাস্ট একটু পড়ার আগ্রহ বোধ করে। এবং বইটা আমি গতানুগতিকতার বাইরে যেয়ে করলাম। অর্থাৎ কোয়েশ্চেন, অ্যান্সার ছোট, ছোট পয়েন্ট এভাবে। কিছুদিনের মধ্যেই দেখলাম স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক আসতেছে, "স্যার একটু বড় করলে ভালো হয় না? তাহলে আমরা যে জিনিসগুলো পড়তেছি সেগুলো সবগুলো এক জায়গায় আমরা পেতাম। প্লিজ স্যার একটু বড় করেন।" তখন আমার মনে বই পড়তে চায়, বাট সহজ ভাষায় আর পায় না প্রচুর পরিমাণে। এজন্য পড়তে আগ্রহ বোধ করে না। যাই হোক তারপর করলাম ৩৫০ পেজ। এরপর স্টুডেন্ট আরেকটা পার্ট বের করা যায় না? এরপর চলে আসলাম পার্ট 2 তে এবং এরপর পার্ট 3 ও সেইম বইয়ের আ ই-বুক পাবলিশ হইছে তোমার রকমারিতে। তার মানে ৩ টা হলো এখানে একাডেমিক আর হলো নন একাডেমিক তোমার বইমেলা ২০২৩ এ একটা পাবলিশ হয়ে 'ফেরা না ফেরা' আর ২০২৪ এ গল্প গ্রন্থ 'গল্পনীর'। কাজেই আমি যদি সাম আপ করি, টিচিং আমার প্রফেশন প্লাস প্যাশন আর লেখালেখিটা পুরাটাই হলো প্যাশন। ধন্যবাদ। আচ্ছা স্যার, এখন তাহলে আপনি তো এখন পর্যন্ত আপনার তাহলে হচ্ছে ২ টা বই প্রকাশিত হয়েছে। মানে হচ্ছে স্যার নন একাডেমিক। তো এই ২ টি বইয়ের রাইট। মধ্যে কোন বইটি হচ্ছে মানে অথবা আপনার প্রিয় কাজ এই ২ টার মধ্যে কোন কাজটা আপনাকে আসলে বেশি নাড়া দেয় বা আপনাকে হচ্ছে আপনার হয় না স্যার যে নিজের মধ্যে অনেক কাজ থাকে যেটা আপনার আ অন্যরকম ভালো লাগা কাজ করে। এরকম কোন কাজ কোনটা? আসলে নিজের বইয়ের অথবা প্রশংসা করা খুবই কঠিন অথবা কাজ। স্যার এরকমও হইতে পারে যে ওই কাজটা এখনো আপনি করেন নাই বা সেটা রানিয়ে আছেন। এরকমও হইতে আচ্ছা, পারে। আচ্ছা ধন্যবাদ। নিজের কাজের প্রশংসা বা মূল্যায়ন যেকোনোটা করাই অনেক কঠিন। বাট তারপরে আমি বলতেছি, আমার বইমেলা ২০২৪ এ যে বইটা পাবলিশ হলো 'গল্পনীর' এখানে সর্বমোট ১১ টা ছোট গল্প আছে। এর মধ্যেই আমি যেটা চেষ্টা করছি, কিছু গল্প নিয়ে আসার জন্য আ আমাদের যে সমসাময়িক যে সমাজ চিত্র এখান থেকে তুলে নিয়ে আসার জন্য। যেমন একটা গল্প আছে তোমার Facebook নিয়ে পুরাপুরি। Facebook, YouTube, সোশ্যাল মিডিয়া নিয়ে। হ্যাঁ? যে এই যে সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে আমাদের একেবারে একটা একজন স্কুল পড়ুয়া সদস্য থেকে শুরু করে বয়স্ক একজন মা, একজন দাদি হতে পারে বা নানা হতে পারে। এই লেভেল পর্যন্ত কিভাবে আমাদেরকে এফেক্ট করতেছে, নেগেটিভলি এফেক্ট করতেছে। এটা তুলে আনার চেষ্টা করছি। এখানে আমি তুলে ধরছি সততা নিয়ে গল্প। যে আমাদের মধ্যে আসলে এই যে বলতেছি যে সততা, অনেস্টি, ইন্টিগ্রিটির যে অভাব দেখা দিচ্ছে। কেন দেখা যেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি। তারপরে আমাদের যে দাম্পত্য জীবনগুলো বর্তমানে খুব বিভিন্ন জায়গায়। এই ধরনের গল্প আমি নিয়ে আসার চেষ্টা করছি। আমি বলব ২ টা বইয়ের মধ্যে এই গল্পনির বইটা আমি মোটামুটি অনেকটা মানে কষ্ট দিয়ে, শ্রম দিয়ে প্লাস নিজের মানে অন্তরের অন্তঃস্থলে যে কিছু জিনিস থাকে না? যে জিনিসগুলা মানুষকে জানাতে চায় বা প্রকাশ করতে চায়, এই ধরনের জিনিস নিয়ে প্রকাশ করেছি আরকি বইটা। এটা স্যার হচ্ছে আসলে অনেক সুন্দর। প্রত্যেকটা গল্পই মানে জীবনের সাথে কানেক্ট করা। যে পড়বে যে না আমাদের চারপাশে ঘটে যাওয়া জিনিসগুলোই স্যার আপনি নিয়ে এসেছেন। অত্যন্ত চমৎকারভাবে স্যার। তো স্যার আগামী বই মেলায় কি নতুন কোন বই আসার কোন পরিকল্পনা আছে বা পাঠকরা পাবে কিনা স্যার? আগামী বইমেলার জন্য আমি মোটামুটি একটা লেখা কমপ্লিট করে ফেলছি। এখন ওইটাকে একটু পলিশিং চলতেছে। আ একটা উপন্যাস, সেইটাও তুমি যেটা বললা, আ একেবারে সমাজ জীবন থেকে মোটামুটি বাস্তব চিত্র নিয়ে আ বাস্তব চিত্র ফুটিয়ে তুলে একটা উপন্যাস দাঁড় করানো হইছে। আ 'সোনালী স্বপ্ন' আপাতত এটার প্রারম্ভিক নাম। 'সোনালী স্বপ্ন' এই নামে একটা বই আ বইমেলায় নিয়ে আসা আমার পরিকল্পনা আছে। বাকিটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার আমরাও খুব অধীর আগ্রহে আছি স্যার আপনার সেই বইটি আসবে এবং আমরা সেটা পড়ার জন্য। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। তো সামনে আছে। আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আর আপনি যদি স্যার হচ্ছে এই অনুষ্ঠানটি স্যার
যারা দেখছেন তাদের উদ্দেশ্যে অর্থাৎ দর্শকদের উদ্দেশ্যে, আপনার ছাত্রদের উদ্দেশ্যে, আপনার শুভাকাঙ্ক্ষীর উদ্দেশ্যে যদি স্যার আপনি কিছু বলতে চান, আপনার বলার মধ্য দিয়েই হচ্ছে আজকের অনুষ্ঠানের স্যার আমরা পরিসমাপ্তি করব এবং সেই সাথে স্যার আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং হচ্ছে স্যার আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আপনি ভারত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার মূল্যবান সময় দিয়েছেন। তো স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে মোবারক, আমার দর্শকদেরকেও অগ্রিম ঈদ মোবারক। এখন দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলি, প্রথমেই আমি দর্শকদের রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের পার্সোনাল লাইফে অবশ্যই অনেস্টি প্র্যাকটিস করেন। উই মাস্ট বি অনেস্ট, হ্যাঁ? উইথ আওয়ারসেলভস, উইথ আওয়ার ফ্যামিলি, উইথ আওয়ার সোসাইটি, হ্যাঁ? উইথ এভরিওয়ান। এটা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হুম? আর আরেকটা হলো আমাদেরকে স্মার্ট এবং হার্ড ওয়ার্কিং এর দিকে যেতে হবে। আমরা বাংলাদেশে এখন আমি যদি ভুল না করে থাকি, প্রায় 60% মানুষ কর্মক্ষম। বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর প্রায় 60% মানুষ হলো এখন কর্মক্ষম। দিস ইজ আওয়ার প্রাইম টাইম যে আমরা আমাদের দেশকে আরো এগিয়ে নিতে পারবো। এজন্য আমাদেরকে অবশ্যই স্মার্ট এবং হার্ড ওয়ার্ক এর দিকে যেতে হবে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, খেয়াল করে দেখো নেদারল্যান্ড। ওখানে কিন্তু ওয়ার্কিং ডে মাত্র ৪ দিন। লোকজন সপ্তাহে মাত্র ২৯ ঘন্টা কাজ করে। হোয়ারএজ আমরা কি করি? সপ্তাহে পারলে ৭ দিনই কাজ করি। প্রত্যেকদিন ৮ থেকে ১০ ঘন্টা করে। ৬০-৭০ ঘন্টা আমাদের চলে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো উই আর নট সো মাচ প্রোডাক্টিভ। তুমি বেলজিয়ামের দিকে তাকাও, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, জাপান সবাই চেষ্টা করতেছে ওয়ার্কিং ডে কে কিভাবে ৪ দিনে নিয়ে আসা যায়। তাহলে ৪ দিন যদি ওয়ার্কিং ডে তারা নিয়ে আসে, বাকি ৩ দিন কি করে? বাসায় বসে ঘুমাবে? না। তারা রিসার্চ করে দেখছে যে আমরা যদি আমাদের ফ্যামিলিকে, প্রিয়জনকে, বন্ধু-বান্ধবকে সময়টা বেশি দেই, আমরা যেই কাজটা পছন্দ করি, সেই কাজের পিছনে যদি আমরা আমাদের সময়টা দেই, তাহলে আমরা অল্প সময় কাজ করেও we can become more productive. তাহলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আমরা গ্যাজেটের যত মানে ওভার ইউজ আছে এগুলা কমিয়ে নিজেকে, পরিবারকে, সবাইকে ঠিকমতো সময় দিয়ে নিজের প্রতি, সবার প্রতি সৎ থেকে সুন্দর একটি সমাজ এবং সুন্দর একটি রাষ্ট্র গঠন করার দিকে মনোযোগ দেই। আমার মনে হয় আমরা সবাই ভালো থাকব। এটাই আমার প্রত্যাশা সবার কাছে। ধন্যবাদ স্যার। তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে।